পাঠ করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প কর্তার কীর্তি। বর্ধমান জেলার ধনী ও বনিয়াদী জমিদার বাবু ঋষিকেশ রায় তাহার জ্যেষ্ঠপুত্র হেমন্তকে বাড়ি হইতে দূর করিয়া দিয়াছিলেন। ইহার কারণ সে তাহার মনোনীতা পাত্রীকে উপেক্ষা করিয়া একটি আইএ পাশ করা মেয়েকে নিজে পছন্দ করিয়া বিবাহ করিয়াছিল। ভয় নাই, ইহা পিতৃত রাসপীড়িত হেমন্তের দুর্দশার করুণ কাহিনী নয়। হেমন্তকে শেষ পর্যন্ত অত্যাভাবে স্ত্রীপুত্রকে পথে বসিয়া উদ্বন্ধনে প্রাণত্যাগ করিতে হয় নাই। বিবাহের পূর্বে সে কলিকাতার একটা বড় কলেজের অধ্যাপনার কাজ পাইয়াছিল। তাহা ছাড়া পরীক্ষার কাগজ দেখিয়া ও ঘরে বসিয়া শিক্ষকতা করিয়া যথেষ্ট উপার্জন করিত। সুতরাং পিতা ত্যায্যপুত্র করিয়া ঘরের বাহির করিয়া দিল, অর্থের দিক দিয়া অন্তত তাহার কোনো ক্লেশও হয় নাই। ঋষিকেশবাবুর মতো বদরাগী অগ্নিশর্মা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। পুরাকালে বদমেজাজি বলিয়া দুর্বাসা মুনির একটা অপবাদ ছিল বটে, কিন্তু তিনিও অকারণে অভিসম্পাদ দিয়াছিলেন বলিয়া আমাদের জানা নাই। ঋষিকেশবাবুর কারণ অকারণের বালাই ছিল না, তিনি সর্বদাই চটিয়া থাকিতেন। শোনা যায় 17 বছর বয়সে তাহার একবার টাইফয়েড হয়। সারিয়া উঠিয়া তিনি তেঁতুলের অম্বল দিয়া ভাত খাইবার ইচ্ছা জ্ঞাপন করেন। ডাক্তারের আদেশে তাহার সেই ইচ্ছা পূর্ণ হইল না। ফলে সেই যে তিনি চটিয়া গিয়াছিলেন সে রাগ তাহার এখনও পড়ে নাই। একাদিক্রমে এত বৎসর রাগিয়া থাকার ফলে তাহার গোঁফ সমস্ত পাকিয়া গিয়াছিল এবং মাথার সম্মুখ দিক চুল উঠিয়া পরিষ্কার ও চিক্কণ হইয়া গিয়াছিল। চক্ষু দুটি সর্বদাই কষায়িত হইয়া থাকিত। রাগের মাত্রা বাড়িয়া গেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙিতে আরম্ভ করিতেন। বাড়ির ভঙ্গপ্রবণ জিনিসগুলি প্রায় শেষ করিয়া আনিয়াছিলেন। এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটি কাঁচের গ্লাস পাইয়া প্রথমেই সেটা ভাঙিয়া ফেলিলেন। ইহাতে ইন্দ্রজালের মতো কাজ হইল। কাঁচ ভাঙার শব্দে কর্তার অর্ধেক রাগ পড়িয়া গেল। সেদিন আর তিনি অন্য কিছু ভাঙিলেন না। অতঃপর তাহার রাগের মাত্রা চড়িয়া গেলেই বাড়ির যে কেহ একটা কাঁচের গ্লাস তার হাতে ধরিয়া দিয়া সবেগে প্রস্থান করিত। তিনি সেটা মেঝেই আশ্রয়ে ভাঙিয়া ফেলিতেন। এই অভিনব উপায়ে বাড়ির টেবিল, চেয়ার, আয়না, ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলি রক্ষা পাইয়াছিল। 2 মাস অন্তর কলিকাতা হইতে একগ্রস করিয়া নতুন কাঁচের গ্লাস আনানো হইত। তাহাতেই কোনো রকমে কাজ চলিয়া যাইত। রাগ যখন কম থাকিত তখন তাহার খাস বেয়ারা গয়ারামকে শুয়োর কা বাচ্চা না বলিয়া স্রেফ হারামজাদা বলিয়া ডাকিতেন। তখন বাহিরের গোমস্তা হইতে ভিতরের গৃহিণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিতেন। 2 বৎসর পূর্বে হেমন্ত যখন জানাইল যে সে পিতৃনির্বাচিত কলাবতী নাম্নী 11 বর্ষীয় মেয়েটিকে বিবাহ করিবে না, পরন্তু বেথুন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে বধূরূপে মনোনীত করিয়াছে, তখন কর্তা দ্রুত পরম্পরায় 23টা গ্লাস ভাঙিয়া ফেলিলেন। কিন্তু তাহা তো যখন ক্রোধ প্রশমিত হইল না, তখন তিনি হেমন্তের ঘরে ঢুকিয়া একখানা 6 ফুট লম্বা ভিনিসীয় আয়না পদাঘাতে ভাঙিয়া ফেলিয়া দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক ঘোর গর্জনে কহিলেন, বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে, এক কাপড়ে বেরিয়ে যা, তোর মতো শুয়োরের মুখ দেখতে চাই না বলিয়া হ্রেষাধ্বনির মতো একটা শব্দ করিলেন। হেমন্ত সেই যে এক কাপড়ে বাইর হইয়া গেল, তাহার পর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করে নাই। হেমন্তের বিবাহের সমস্ত ঠিক হইয়াই ছিল। তাহার মাসির বাড়ি হইতে বিবাহ হইবে। বিবাহের দিন 2 পূর্বে গৃহিণী কাঁপিতে কাঁপিতে কর্তার নিকট গিয়া বলিলেন, আমি কালীঘাট যাব, মানত আছে, শিশিরের সঙ্গে আমায় পাঠিয়ে দাও। রাগী হইল ঋষিকেশবাবু অত্যন্ত কূটবুদ্ধি। গৃহিণীর আর্জি শুনিয়া তিনি হ্রেষাধ্বনিবৎ শব্দ করিলেন, কটমট করিয়া তাকিয়া বলিলেন, মানত আছে, শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও, চালাকি। আচ্ছা, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, দেখি কেমন কালীঘাটের মানত। গয়া, শুয়োর কা বাচ্চা, কোথায় গেল? গৃহিণী চক্ষে অঞ্চল দিয়া দ্রুতপদে প্রস্থান করিলেন। গয়া দ্বারের বাহিরে এক গ্লাস শরবত হাতে লইয়া দাঁড়িয়াছিল। ঘরে ঢুকিয়া কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে মারিয়া ভাঙিয়া ফেলিলেন। সগর্জনে বলিলেন, ম্যানেজারকে ডাকো। ম্যানেজার আসিলে তাহাকে হুকুম করিলেন, খিড়কি আর সদর দেউড়িতে 4টে করে খোট্টা দারোয়ান বসাও, বুড়ি না পালায়, আর গয়া হারামজাদা তামাক দিয়ে যাক। হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণী চক্রান্ত ধরিয়া ফেলিয়া কর্তা মনে মনে খুশি হইয়া উঠিয়াছেন। গৃহিণীর কালীঘাটে পুজো দিতে যাওয়া হইল না। ওদিকে হেমন্তের বিবাহ হইয়া গেল।
ইহার পর 2 বৎসর কাটিয়াছে। গৃহিণী বাড়ির মধ্যে নজরবন্দি আছেন। একদিনের জন্য কোথাও যাইতে পান নাই। এমনকি ভগ্নিপতির অত বড় অসুখে তাহাকে বোনের বাড়ি যাইতে দেওয়া হয় নাই। কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত। সে কলেজে পড়ে, তাই বাধ্য হইয়া তাহাকে কলিকাতায় মাসির বাড়ি যাইতে দেওয়া হইয়াছে। যা হোক, ঋষিকেশবাবু তাহাকে ডাকিয়া শাসিয়া দিয়াছেন যে কোনো দিন সে যদি হেমন্তর বাড়িতে যায় কিংবা তাহার সহিত বাক্যালাপ করে, তাহা হইলে তাহাকেও তিনি ত্যায্যপুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন। কিন্তু সম্প্রতি কয়েকদিন হইতে বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে। কর্তা তাহা বেশ বুঝিতে পারিয়াছেন। গত শনিবার শিশির আসিয়াছিল। সে মার কানে ফুসফুস করিয়া কি বলিয়া গেল, সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিমনা হইয়া বেড়াইতেছেন। গৃহকর্মে তার মন নাই। একদিন ক্রন্দনরত অবস্থায় কার কাছে ধরা পড়িয়া গিয়াছেন। কিন্তু বহু উৎপীড়ন ও তর্জন করিয়া কর্তা ভিতরের কথা কিছুই বাহির করিতে পারেন নাই। তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌনব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন। তাহাতে আর কিছু না হোক, বাড়িতে কাঁচের গ্লাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমিয়া আসিতেছে। একে তো এইরূপ অবস্থা, তাহার উপর আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়াছেন। হতভাগ্য সরকার সকালবেলা হুকুম লইতে আসিয়া কর্তার সম্মুখে হাঁচিয়া ফেলিয়াছিল। আর যাই কোথা, কর্তা একেবারে হুঙ্কার দিয়া উঠিলেন, বেয়াদব উল্লুক কোথাকার, এত বড় আস্পর্ধা! গয়া শুয়োরকা বাচ্চা কোথায় গেল? সরকার তো প্রাণ লইয়া পলায়ন করিল, কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়িল না। আজ কিনা সন্ধ্যার সময় আবার শিশির আসিল। নিজের বসিবার ঘর হইতে তাহার গলার আওয়াজ শুনিতে পাইয়া কর্তা তাহাকে ডাকিয়া পাঠাইলেন। শিশির ঘরে ঢুকিতেই তিনি আরম্ভ করিলেন, তুই হেমন্তের বাড়িতে যাস? সত্যি কথা বল হতভাগা, নইলে আজ তোকে মেরেই খুন করব। 20 বছরের ছেলে শিশির পিতার মুখের পানে হতভম্ব হইয়া তাকিয়া রহিল। তাহার প্রশ্নের হ্যাঁ না কোনো উত্তরই দিতে পারল না। ঋষিকেশবাবু তাহার কণ্ঠস্বর তুলিয়া বলিলেন, কার হুকুমে তুই সেখানে গিয়েছিলি রে পাজি নচ্চার? কি বলেছিলাম তোকে আমি? আমার হুকুম হুকুম নয় বটে। শিশির গোঁজ হইয়া দাঁড়িয়া রহিল। ঋষিকেশবাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকাশুদ্ধ গড়গড়াটা দূরে ফেলিয়া দিয়া বলিলেন, কি করতে তুই গিয়েছিলি সেখানে বল আমাকে। আজ তোরই একদিন কি আমারই একদিন? নিজের মার কাছে এসে ফিসফিসিয়ে কি বলেছিস বল শিগগির হতভাগা, নইলে গাছে বেঁধে তোর গায়ে জল বিছুটি দেওয়াবো। শিশির ভিতরে ভিতরে মরিয়া হইয়া উঠিল। সে দুহাত শক্তভাবে মুঠি করিয়া বলিল, আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি, আর মাকেও তাদের কাছে নিয়ে যাব। ঋষিকেশবাবু একেবারে লাফিয়া দাঁড়িয়া উঠিলেন, কি এত বড় আস্পর্ধা? শিশির গোঁ ভরে বলিয়া চলিল, আমাকে থাকতেই হবে, বৌদির শরীর খারাপ, তার ছেলে হবে। ঋষিকেশ আবার চিৎকার করিবার জন্য হাঁ করিয়াছিলেন। সেই অবস্থাতেই হঠাৎ বসিয়া পড়িলেন। সংবাদটা পরিপাক করিতে মিনিট খানেক সময় লাগিল। তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন, ছেলে হবে তো তোর কি রে শুয়োর? শিশির বলিল, দাদা সমস্ত দিন বাড়ি থাকেন না, বৌদি একলা, তাই আমাকে থাকতে হবে, আর মাকেও। বেরো বেরো, এই দণ্ডে আমার বাড়ি থেকে দূর হ, নইলে চাবুকে লাল করে দেব। শুয়োর পাজি বোমবেটে কোথাকার, যাবি নে? গয়া শুয়োর কা বাচ্চা কোথায় গেল? নিয়ে আয় আমার হান্টার। শিশির আর অপেক্ষা করিল না, যেমন আসিয়াছিলেন তেমন বাইর হইয়া গেল। মার সহিত সাক্ষাৎ পর্যন্ত করা হইল না। সমস্ত রাত্রি ঋষিকেশ বাড়িময় দাপাইয়া বেড়াইলেন। সেদিন আর ভয়ে কেহ তাহার কাছে গ্লাস লইয়াও অগ্রসর হইতে পারিল না। পরদিন বেলা 9টার সময় স্নানাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন। বলিলেন, আমি কলকাতায় যাচ্ছি, সন্ধে নাগাদ ফিরব, তুমি সাবধানে থেকো, গিন্নি না পালায়, আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়িতে ঢুকতে চায় মেরে তাড়াবে, গাড়ি জুততে বলো। ম্যানেজার ভয়ে ভয়ে বলিলেন, মোটর কোম্পানির এজেন্টকে আজ ডেকেছিলেন, সে এসেছে, তাকে? ঋষিকেশবাবু বলিলেন, তাকে চুলোয় যেতে বলো, আমি কলকাতায় যাচ্ছি, নিজে দেখে মোটর কিনব, গাড়ি জুততে বলো, বলিয়া চেক বহিখানা পকেটে পুরিলেন। ম্যানেজার যে আজ্ঞা বলিয়া প্রস্থান করিলেন। গাড়িতে স্টেশনে যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে গর্জিতে লাগিলেন, কি আস্পর্ধা, আমার সঙ্গে চালাকি, দেখে নেব, আমার বউ, আমার নাতি,
আমি ঋষিকেশ রায়, দেখে নেব কে কি করতে পারে। বেলা প্রায় 1:30টার সময় একখানা ঝকঝকে নতুন ফিয়াট গাড়ি কলিকাতায় প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। গাড়ির আরোহী গলা বাড়িয়া দেখিলেন ছোট্ট সুদৃশ্য বাড়িখানি, চারিধারে একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনী, সামনে লোহার ফটক বন্ধ। রেশাধ্বনি করিয়া ঋষিকেশবাবু গাড়ি হইতে নামিলেন। ফটক খুলিয়া সম্মুখের বন্ধ দরজায় সজোরে কড়া নাড়িলেন। একটা ছোকরা গোছের চাকর দ্বার খুলিয়া সম্মুখে কষায়িত নেত্র বৃদ্ধ ও তার পেছনে একখানি দামি নতুন মোটরকার দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, কি চাই বাবু? ঋষিকেশবাবু উত্তর না দিয়ে ভিতরে প্রবেশ করিলেন। চাকরটা বলিল, বাবু বাড়ি নেই, কলেজে গেছেন, তার ফিরতে দেরি আছে। ঋষিকেশ কর্ণপাত না করিয়া ভিতরের দিকে চলিলেন। চাকরটাই অদ্ভুত বৃদ্ধের আচরণ দেখিয়া তাড়াতাড়ি সম্মুখের পথ আগলাইয়া রুক্ষস্বরে কহিল, ওদিকে কোথায় চলেছেন? ওটা অন্দরমহল। বাবু বাড়ি নেই? এ সময় আপনি কি চান? আপনার নাম কি? ঋষিকেশ শুধু একটি হ্রেষাধ্বনি করিয়া চাকরটার কর্ণধারণপূর্বক একধারে সরিয়া দিলেন। তারপর সম্মুখে সিঁড়ি দিয়া গটগট করিয়া ওপরে উঠিতে লাগিলেন। ওপরের একটা ঘরে তখন মেঝের উপর মাদুর বিছাইয়া পা ছড়িয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতার কাপড়ে রেশমের ফুল তুলিতেছিল। কৃষাঙ্গী সুন্দরী বুদ্ধির বিভায় মুখখানি জলজ্বলে, চুলগুলি পিঠের উপর ছড়ানো। নতুন সৌভাগ্যের কোনো লক্ষণই এখনো দেহে প্রকাশ পায় নাই। তাহাকে দেখলেই মন খুশি হইয়া ওঠে। তাহার হাঁটুর কাছে মাথা রাখিয়া শিশির কড়িকাঠের দিকে চোখ তুলিয়া লম্বাভাবে শুইয়াছিল। গতকল্য বাবা সহিত যে ব্যাপার ঘটিয়া গিয়াছে তাহা বৌদিদিকে বলা যাইতে পারে কিনা সে মনে মনে তাহাই গবেষণা করিতেছিল। কিছুক্ষণ ভাবিয়া সে স্থির করিল, না, বলিয়া কাজ নাই, বৌদিদি দুঃখ পাইবেন মাত্র, আর কোনো ফল যাইবে না। দাদাকে চুপি চুপি একসময় বলিলেই হইবে। বৌদিদির সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনিয়া শিশির আপনা হইতেই ছুটিয়া মার কাছে গিয়াছিল। মাও শুনিয়া আনন্দে ও আশঙ্কায় অতিশয় চঞ্চল হইয়া উঠিয়াছিলেন, কিন্তু কর্তার রোষবন্যী ডিঙাইয়া কিছু করিতে সাহস করেন নাই। গতকাল শিশির দৃঢ়প্রতিজ্ঞ হইয়া আবার বাড়ি গিয়াছিল, যেমন করিয়াই হোক মাকে লইয়া আসিবে। তারপরে সেই বিভ্রাট, মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করিতে পাইল না। এই কথাটাই মনের মধ্যে তোলাপাড়া করিতে করিতে শিশির বলিল, আচ্ছা বৌদি, মা যদি এখন কোনো রকমে হঠাৎ এসে পড়েন? সম্মুখের দেয়ালে শ্বশুর ও শাশুড়ির এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। সেই দিকে চোখ তুলিয়া কিছুক্ষণ শাশুড়ির ছবির দিকে চাহিয়া থাকে একটি ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া প্রতিমা বলিল, তা যদি হতো ঠাকুরপো। শিশির সহসা কনিয়ে ভর দিয়া উঠিয়া বলিল, আচ্ছা, মাকে যদি চুরি করে নিয়ে আসি, বাবা কিছু টের না পান? জিভ কাটিয়া প্রতিমা বলিল, বাপরে, তাহলে কি আর রক্ষে থাকবে? বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না। বস্তুত চোখে না দেখিলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না। তাহাকে বিবাহ করার ফলে যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তাহা সে বিবাহের সময় হইতেই জানে। হেমন্ত অবশ্য কোনোদিন এ সম্বন্ধে তাহাকে কোনো কথা বলে নাই, কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত। রাগী হউন, কিন্তু শ্বশুর যে কখনোই মন্দ লোক নহে ইহা তাহার দৃঢ় বিশ্বাস ছিল। শ্বশুর শাশুড়ির আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মনের মধ্যে কতখানি বেদনা পোষণ করিয়া রাখিয়াছিল তাহা তাহার স্বামীও কোনোদিন জানিতে পারে নাই। অত্যন্ত বুদ্ধিমতী বলিয়া সে অভাব কখনো ইঙ্গিতেও প্রকাশ করে নাই, পাছে স্বামী উদ্বিগ্ন হয়। শিশির আবার কড়িকাঠের দিকে চাহিয়া শুইয়াছিল। প্রতিমা ছল ছল চক্ষে বলিল, আমার ভাগ্যে সে কি আর হবে ঠাকুরপো? বাবা মাকে আমি এ জন্মে চোখে দেখতে পাবো না, বলিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ত্যাগ করিল। এমন সময় নিচে হ্রেষাধ্বনির মতো শব্দ শুনিয়া শিশির তড়াক করিয়া উঠিয়া বসিল। এ শব্দ তো ভুল হইবার নয়। সে প্রতিমার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, বাবা, বাবা এসেছেন, বলিয়াই এক লাফে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। প্রতিমার মুখ সাদা হইয়া গেল, বুক ঢিপ ঢিপ করিয়া উঠিল। সে উঠিয়া দাঁড়িয়া মাথায় আঁচল টানিয়া দিতেই ঋষিকেশবাবু ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইলেন। প্রতিমাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বগম্ভীরস্বরেও কহিলেন, আমার নাম ঋষিকেশ রায়, আমি বর্ধমান থেকে আসছি, বলিয়া একটা চেয়ার টানিয়া লইয়া তাহাতে উপবেশন করিলেন। এইখানে প্রতিমা একটু অভিনয় করিল। মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল
তাহার জোর করিয়া চাপিয়া সে সচকিতে ফিরিয়া মুখের ঘুমটা সরিয়া দিল। বিস্ময়, আনন্দ, ভক্তি, লজ্জা মিশ্রিত চোখে ঋষিকেশবাবুর মুখের দিকে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া অর্ধস্পষ্ট স্বরে উচ্চারণ করিল, বাবা। তারপর গলায় আঁচল দিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল। অগ্নুদ্গারী ভিসুভিয়াসের মাথার উপর উত্তর মেরুর সমস্ত বরফ চাপিয়া দিলে কি ফল হয় বলিতে পারি না। ঋষিকেশবাবুরও মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল না। তিনি ক্ষীণভাবে একটু হেরেসাধ্বনি করিয়া বলিলেন, তুমি আমার পুত্রবধূ? তোমার নাম কি? আমার নাম প্রতিমা বলিয়া সে তাহার পায়ের কাছে বসিয়া পড়িল। এইটুকু অভিনয় করিয়াই তাহার উরু দুটো থরথর করিয়া কাঁপিতেছিল। ঋষিকেশবাবু চাহিয়া দেখিলেন, হ্যাঁ, নাম সার্থক বটে। বধূর মুখ দেখিলে চোখ জুড়িয়া যায়। শুনিয়াছিলেন বধূ আইএ পাস, কিন্তু কই, তাহার আচরণে বিদ্যাভিমানের কোনো চিহ্নই তো নাই। তিনি এক দর্পিতা তীক্ষ্ণভাষিণী যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন। কিন্তু এ কি? ঋষিকেশবাবু মনে মনে একবার হেসাধ্বনি করিলেন, কিন্তু তাহা পুত্রদের উদ্দেশ্যে। হতভাগারা তাহাকে বলে নাই কেন? প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাহিয়া উঠিয়া দাঁড়িয়ে মৃদুকণ্ঠে বলিল, আপনি বড্ড ঘেমেছেন, জামাটা খুলে ফেললে হতো না বাবা? হাত পাখা আনিয়া সে বাতাস করিবার উপক্রম করিতেই ঋষিকেশবাবু বলিয়া উঠিলেন, থাক থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না মা, আমি নিজেই বাতাস খাচ্ছি। বলিয়া ফেলিয়ে ঋষিকেশবাবু একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। এ ধরনের কথা গত ৩৩ বছরের মধ্যে তাহার মুখ দিয়ে একবারও বাহির হয় নাই। পাশের ঘরে দরজায় কান লাগিয়া শিশির নিস্পন্দ বক্ষে এতক্ষণ শুনিতেছিল। এবার সে পা টিপিয়া টিপিয়া সরিয়া গিয়ে দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সম্মুখে দাঁড়িয়া প্রাণপণে দুর্গা নাম জপ করিতে লাগিল। ঋষিকেশবাবু গায়ের জামা খুলিয়া মাদুরের উপর বসিলেন। পাকার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন, সে শয়তানটা ফিরবে কখন? তোমাকে বুঝি এইরকম একলা ফেলে রেখে যায়? চোখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিমা নিরুত্তরে বসিয়া রহিল। ঋষিকেশবাবু গলা এক পর্দা চড়িয়া দিয়া বলিলেন, স্টুপিড, বদমায়েশ সব। শিশিরটাকেও বাড়ি থেকে দূর করে দিয়েছি। এমন বউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, দেখি কোন বেটা কি করতে পারে। শ্বশুরের মুখের দিকে চাহিয়া প্রতিমা আর অশ্রু সংবরণ করিতে পারিল না, ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঋষিকেশবাবু তাহাকে কোলের কাছে টানিয়া আনিয়া নিজের থানের খুঁট দিয়া তাহার চোখ মুছিয়া দিয়া সগর্জনে কহিলেন, কেঁদো না, আমি এই হেমন্তটাকে দেখে নেব। সব ওই ছোঁড়ার শয়তানি, আমি বুঝেছি। গিন্নিও এর মধ্যে আছেন। আমাকে এতদিন বলেনি কেন? ষড়যন্ত্র, যত সব চোর বোম্বেটের দল। নইলে এই বউকে আমি 2 বছর বাইরে ফেলে রাখি? প্রতিমা শ্বশুরের কোলের উপর উপুর হইয়া পড়িয়া রুদ্ধস্বরে বলিল, বাবা, আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন। যাবই তো, এখনই নিয়ে যাব। আমি ঋষিকেশ রায়, আমি কি কারো তোয়াক্কা রাখি? জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বলিলেন, তোমায় নিয়ে যাব বলে নতুন মোটর কিনে একেবারে এসেছি। ট্রেনে তো আর তোমার যাওয়া হইতে পারে না। ঋষিকেশ উঠিয়া দাঁড়াইলেন। প্রতিমা থতমতভাবে একবার ঢোক গিলিয়া বলিল, এক্ষুনি? কিন্তু বাবা। ঋষিকেশবাবু চড়া সুরে বলিলেন, কিন্তু কি? সেই রাস্কেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যেতে হবে। আমি এই তোমাকে নিয়ে চললাম। ওদের যদি ক্ষমতা থাকে মোকদ্দমা করুক গিয়ে। প্রতিমা দ্বিরক্তি করিল না, যেমন ছিল তেমনি বেশে শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল। সদর দরজা পর্যন্ত গিয়ে ঋষিকেশবাবু থমকিয়া দাঁড়িয়া পড়িলেন। উদ্বিগ্নভাবে পুত্রবধূ দিকে তাকিয়া কহিলেন, কিন্তু শুনেছিলাম ওই শিশির হতভাগা বলেছিল যে তোমার নাকি কোনো ভয়ের কারণ নেই তোমার? মোটরে প্রায় 60 মাইল যেতে হবে। যদি কষ্ট হয়, যদি কোনো রকম। আরক্ত মুখে কোনো মতে ঘোমটায় ঢাকিয়া প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে গিয়া উঠিল। 3টার সময় হেমন্ত বাড়ি ফিরিতেই শিশির ছুটিয়া গিয়া তাহাকে জড়িয়া ধরিয়া বলিল, দাদা, বাবা এসেছিলেন, বৌদিকে বাড়ি নিয়ে গেলেন। বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে তো যেন মোকদ্দমা করি। বলিয়া উচ্চস্বরে হাসিয়া উঠিল। ভাইয়ের কাছে সমস্ত আদ্যপান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলিল, সব তো তুই করলি, এখন আমি কি করব? উপদেশ দে। অতঃপর 2 ভাইয়ে 8 ঘণ্টা ধরিয়া পরামর্শ করিয়া বিকাল 5টার গাড়িতে বর্ধমান রওনা হইল। রাত্রি 8টার সময় বৌমার তত্ত্বাবধান করিবার জন্য অন্দরে প্রবেশ করিয়া কর্তা দেখিলেন 2 ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেঝেই আহারে বসিয়া আছে। গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন।
এবং নববধূ একখানা রেকাবি হস্তে দ্বারের পাশে দাঁড়িয়ে আছে। ঋষিকেশবাবু ভীষণ ভ্রুকুটি করিয়া কহিলেন, এ দুটোকে কে বাড়ি ঢুকতে দিল? নিশ্চয়ই খিড়কি দিয়ে ঢুকেছে। আস্পর্দা, এখনই ওদের বেরিয়ে যেতে বলো। হেমন্ত ও শিশির কথা কহিল না, হেঁট মুখে আহার করিতে লাগিল। গৃহিণী বলিলেন, কেন যাবে? যাবে না? আর যাই যদি বৌমাকেও নিয়ে যাবে, আমিও যাব। দেখি তুমি কি করে আটকাও। ঋষিকেশবাবু কটমট করিয়া তাকিয়া বলিলেন, ভারী আস্পর্ধা হয়েছে। আচ্ছা, এখন কিছু বলছি না, বৌমার শরীর খারাপ, কিন্তু এরপরে বৌমা তুমি সৌগে যাও, হতভাগাদের আর পরিবেশন করতে হবে না বলিয়া মধ্যম রকমের একটা হেরেসাধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন। কিছুক্ষণ পরে বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল, গয়া হতভাগা কোথায় গেল? আমাকে তামাক দিয়ে যাক। গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনো হয় নাই। সে নববধূ ঠাকুরানীর পায়ের কাছে ঢিপ করিয়া একটা গড় করিয়া বাহিরে ছুটিল। হেমন্ত ও শিশির মায়ের মুখের দিকে চাইয়া হাসিল। গৃহিণী চোখের জল মুছিয়া ভাঙা গলায় বলিলেন, যাও বৌমা, তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন, আজকের মতো শুয়ে পড়ো গে মা, কাল ওদের পরিবেশন করে খাইও। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।